সবাই ভালো আছেন। আর আমরা আলোচনা করছি হচ্ছে জাবেদা বা জার্নাল নিয়ে। আমার বিগত ক্লাসগুলো যারা দেখেছেন, আপনাদের এখন আশা করি আর জাবেদার ঘর কিভাবে তৈরি করতে হয়, জাবেদাতে কয়টা ঘর থাকে, এগুলো নিয়ে আর আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আমাদের আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে। একই সাথে আমরা এটার সাধারণ জাবেদা কিভাবে লিপিবদ্ধ করব, আর ক্রয় ফেরতে জাবেদা এবং বিক্রয় ফেরতে জাবেদা আমরা কিভাবে করব সেটাও কিন্তু আমরা দেখব। কারণ আমরা জানি জাবেদা কিন্তু ২ প্রকার। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে কিন্তু ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো ৬ টা জাবেদার মধ্যে কিন্তু ২ টাই হচ্ছে ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা। মোস্ট ইম্পোর্টেন্ট কিন্তু এই জাবেদাগুলো তৈরি করা, এবং আমরা আজকের ভিডিওতে সেটাই শিখব। আমরা ১ম এ কথা বলব হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা নিয়ে, বা ক্রয় ফেরত আসলে কখন হয়? খুবই সিম্পল। যখন আমরা কোনো কিছু কিনলাম, কেনার পরে আমাদের কাছে মনে হলো যে আমরা যেই প্রোডাক্টটা অর্ডার দিয়েছি সেই প্রোডাক্টটা আমাদেরকে দেওয়া হয়নি। অন্য কোনো প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা কি এটা রেখে দিব? অবশ্যই আমরা সাথে, সাথে ফেরত দিয়ে দিব। এরপর হচ্ছে গিয়ে আমরা যেই প্রোডাক্টটা চেয়েছিলাম সেই প্রোডাক্টটি দিয়ে দিয়েছে কিন্তু ত্রুটিযুক্ত। ধরেন আমি একটা টি-শার্ট অর্ডার দিলাম অনলাইনে। কিন্তু টি-শার্টটা ছেঁড়া। আমি এটা রাখবো? সাথে, সাথে রিটার্ন। তো এভাবে করে হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেজ করার পরে বা ক্রয় করার পরে সেটা যদি ত্রুটিযুক্ত হয়, অথবা আমি যেটা চেয়েছিলাম সেটা না দেয়, অথবা পরিমাপে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা সেটাকে রিটার্ন দিয়ে দিব। সো ক্রয় করার পরে কোনো পণ্য ফেরত দেওয়াকেই আমরা বলি হচ্ছে ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে কিন্তু বহি ফেরত। অনেক জায়গায় কিন্তু ক্রয় ফেরত না লেখা থেকে কি লেখা থাকতে পারে? বহি ফেরত লেখা থাকতে পারে। ক্রয় ফেরতকে আমরা ইংরেজিতে বলি, বা বহি ফেরতকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে পারচেজ রিটার্ন। তো এটা কিন্তু আমার ক্রয়ের পরিমাণকে কমায়। সেজন্য আমরা কি করি? যখন আমরা নিট ক্রয় বের করি, সেক্ষেত্রে কিন্তু আমরা নিট ক্রয় বের করার সময় ক্রয়ের যেই টাকা, সেই টাকা থেকে কিন্তু আমরা ক্রয় ফেরতের টাকাটা বিয়োগ করে দিই। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যখন রেওয়ামেল দেখব, আমাদের রেওয়ামেলে কিন্তু ক্রয় ফেরতের টাকাটা কিন্তু ক্রেডিট দিকে থাকবে। কারণ ক্রয় ফেরতের মাধ্যমে কিন্তু ফেরত যদি আসে, তখন ক্রেডিট হয়। কেন? ক্রয় ফেরতের মাধ্যমে কিন্তু আমাদের ব্যয়ের পরিমাণ কমে যায়। আর আমরা জানি যে ব্যয় কমে গেলে ক্রেডিট হয়। এছাড়া এখন আমরা তো এতক্ষণ ক্রয় ফেরত নিয়ে কথা বললাম, বা ক্রেতার পার্সপেক্টিভ ভিউ থেকে, বা একজন বায়ারের পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা কথা বললাম যে আমি কিনলাম। কিন্তু আমি যে প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছি, আমি কাকে রিটার্ন করছি? আমি প্রোডাক্টটা রিটার্ন করছি হচ্ছে আমি যার কাছ থেকে কিনেছি, মানে সেলার, অথবা আমরা বাংলায় বলি হচ্ছে বিক্রেতা। তো যখন আমরা বিক্রেতাকে প্রোডাক্ট রিটার্ন করে দিচ্ছি, বিক্রেতার পার্সপেক্টিভ ভিউ থেকে বিষয়টা আসলে কেমন হয়? বিক্রেতা যখন এই প্রোডাক্টটা রিসিভ করে, তার কাছে সেটা ফেরত যায়, এটা তার কাছে আবার এই প্রোডাক্টটা হয়ে যায় হচ্ছে বিক্রয় ফেরত। কারণ সে বিক্রি করার পরেই তার কাছে এটা ফেরত এসেছে। এটাকে সে লিখবে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রি করার মাধ্যমে তার আয় বৃদ্ধি পেয়েছিল, এখন যেহেতু সেটা আবার ফেরত চলে এসে তার আয় কমে গেছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর যদি কমে যায় তখন হয় ডেবিট। সেজন্য বিক্রয় ফেরত কিন্তু ডেবিট হবে। আমরা যখন আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, আপনারা নিশ্চয়ই দেখবেন যে ওখানে রিটার্ন লেখা থাকবে ডেবিট এবং ক্রেডিটে। তো ডেবিটে যেটা থাকবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের বিক্রয় ফেরত, বা আমরা ইংরেজিতে বলি হচ্ছে সেলস রিটার্ন। এছাড়াও বিক্রয় ফেরতের আরেকটা বাংলা নাম হচ্ছে আন্তঃফেরত। তো আশা করি এই ২ টা জিনিস কিন্তু আপনারা খুব সহজেই বুঝে গেছেন যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করার পরে সেটা যখন আমরা রিটার্ন করে দিই একজন বায়ারের কাছে, সেটা হচ্ছে পারচেজ রিটার্ন বা ক্রয় ফেরত অথবা বহি ফেরত। আর একজন সেলার যিনি বিক্রি করেছেন, বা একজন বিক্রেতা, তার কাছে এটা হচ্ছে বিক্রয় ফেরত, অথবা এটাকে সে আবার বলে হচ্ছে আন্তঃফেরত, অথবা ইংরেজিতে বলে হচ্ছে সেলস রিটার্ন। ক্রয় ফেরতের টাকাটা যেরকম আমরা ক্রয়ের থেকে বা পারচেজ থেকে বিয়োগ করে দিই, একইভাবে বিক্রয় ফেরতের টাকাটাও কিন্তু যখন সে নেট সেলস বের করে অথবা নেট বিক্রয় বের করে, ওই সময় কিন্তু সে বিক্রয় ফেরতের টাকাটা বিক্রয় থেকে কিন্তু বিয়োগ করে দেয় বা বাদ দিয়ে দেয়। এখন আমি যেটা বলছিলাম, সে ফর এক্সাম্পল আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া হলো, মানে বাংলায় বলে কি ট্রায়াল ব্যালেন্স, রেওমেল। সো আপনাকে একটা রেওমেল দেওয়া হলো। রেওমেল দেওয়ার পরে রেওমেলের ডেবিট দিকে আসে হচ্ছে ধরেন ৳২০,০০০, আর ক্রেডিট দিকে আসে হচ্ছে ৳১৫,০০০। সো ডেবিট দিকে ২০,০০০, ক্রেডিট দিকে ১৫,০০০। আর বিবরণের ঘরের মধ্যে লেখা আছে হচ্ছে গিয়ে ফেরত। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ক্রয় ফেরত আর কোনটা বিক্রয় ফেরত? সে ফর এক্সাম্পল আমি যদি একটু আপনাকে বোর্ডে গিয়ে দেখাই, ধরেন সিনারিওটা হচ্ছে এরকম। আমাকে একটা রেওমিল দেওয়া হলো, আর এটা হচ্ছে আমার ডেবিটের ঘর, এটা হচ্ছে আমার ক্রেডিটের ঘর। সো আমার এখানে লেখা হচ্ছে গিয়ে শুধু ফেরত, শুধুমাত্র লেখা হচ্ছে ফেরত। এখানে হচ্ছে ৳২০,০০০, আর এখানে হচ্ছে
15,000 টাকা। এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। সো আমি এখানে কিভাবে বুঝবো যে কোনটা আমার ক্রয় ফেরত আর কোনটা আমার বিক্রয় ফেরত? এতক্ষণ ধরে যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকেন, নিশ্চয়ই আপনার এখন বুঝতে খুবই সহজ হবে। কারণ আমরা বলেছিলাম যে ডেবিটের দিকে যে টাকাটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের বিক্রয় ফেরত। আর ক্রেডিটের দিকে যে টাকাটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। আবার যদি এরকম দেওয়া থাকে ক্রয় ও বিক্রয়, ক্রয় ও বিক্রয়, ধরেন ডেবিটে হচ্ছে গিয়ে ৳২,০০,০০০ আর ক্রেডিটে হচ্ছে গিয়ে ৳৩,৫০,০০০। সো আমি কিভাবে বুঝবো যে কোনটা ক্রয় আর কোনটা বিক্রয়? অবশ্যই ক্রয় কিন্তু সবসময় ডেবিটে থাকবে। আর বিক্রয় কিন্তু সবসময় ক্রেডিটে থাকবে। সো এর বিপরীতটাই হচ্ছে ফেরত। আমরা দেখেছিলাম ক্রয় ডেবিটে ছিল কিন্তু ক্রয় ফেরত থাকবে ক্রেডিটে। একই সাথে বিক্রয় কিন্তু ক্রেডিটে ছিল আর বিক্রয় ফেরত থাকবে ডেবিটে। আশা করি এটা আপনারা খুব সহজেই কিন্তু এখন বুঝে গেছেন যে আমাদের ক্রয় ফেরত থাকে হচ্ছে ক্রেডিটে আর বিক্রয় ফেরতের টাকাটা থাকে হচ্ছে ডেবিটের ঘরে। আবার আমাদের যখন ক্রয়ের টাকা থাকবে সেটা কিন্তু ডেবিটের ঘরে থাকবে আর বিক্রয়ের টাকা থাকবে ক্রেডিটের ঘরে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন? নিশ্চয়ই আপনি এখন খুব সহজেই বলে ফেলতে পারবেন যে ক্রয় করার মাধ্যমে আমাদের ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সেজন্য ক্রয়ের টাকা আমরা ডেবিটে বসাই। বিক্রয় করার মাধ্যমে আমাদের আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেজন্য আমরা বিক্রয়ের টাকা ক্রেডিটে বসাই। এবার আসেন ফেরতের কথা। যখন আমার ক্রয় ফেরত আসে, আমার ক্রয়ের পরিমাণ কমে যায়। মানে ব্যয়ের পরিমাণ কমে যায়। ব্যয় কমলে ডেবিট হয়। ব্যয় কমলে ক্রেডিট হয়। সেজন্য আমরা ক্রয় ফেরতের টাকাটাকে ক্রেডিটে বসাই। আবার বিক্রয় ফেরতের মাধ্যমে কিন্তু আমাদের আয়ের পরিমাণ কমে যায়। আয় কমে গেলে ডেবিট হয়। সেজন্য আমরা বিক্রয় ফেরতের টাকাটাকে ডেবিটে বসাই। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। এখন আমরা কয়েকটা সাধারণ জাবেদা প্র্যাকটিস করব। যে সাধারণ জাবেদার ঘরে আমরা কিভাবে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের টাকাটা বসাবো।